আবরাজ কোথায় তুমি? ভয় করছে আমার। প্লিজ ডোন্ট গেম উইথ মি। ত্রিনা দুই হাতে নিজের কান চেপে ধরে চিৎকার করে বলছে। নেই কেউ এখানে। হ্যালুসিনেশন হলো এমন এক মানসিক অবস্থা, যেখানে কেউ বাস্তবে না থাকা কিছু দেখে, শোনে, গন্ধ পায় বা অনুভব করে, যেটা কেবল তার নিজের মস্তিষ্কে ঘটে, কিন্তু অন্য কেউ সেটা অনুভব করতে পারে না। একটু আগে তাকে আবরাজ এখানে নিয়ে এসে কোথাও একটা চলে গিয়েছে। অথচ ত্রিনা নিজের রোগের বশবর্তী হয়ে এসব ভাবছে। ত্রিনা শুনতে পাচ্ছে। হঠাৎ কেউ যেন ফিসফিস করে বলছে, তুমি মূল্যহীন, নিজেকে শেষ করো। কোনো পুরুষালী সুর। ত্রিনা পাগলের মতো এদিকে ওদিক ছুটে। এটা ঘটে যখন মস্তিষ্কের সেন্সরি প্রসেসিং এলাকা, যা দেখে, শোনে, ছোঁয়ার অনুভব করে অতিরিক্ত উত্তেজিত বা ভুলভাবে সক্রিয় হয়। যেমন ত্রিনা একটু আগে কল্পনা করেছে আবরাজ তাকে মেরে ফেলতে চাইছে। ছুরি দিয়ে আঘাত করেছে। আসলেই কিন্তু আবরাজ ঘটনাটা ঘটিয়েছে। শুধু তার সাথে নয়। এটা ত্রিনা নিজের সাথে কল্পনা করে হ্যালুসিনেশন করছে। আতঙ্ক, অবসাদ, সন্দেহ, রাগে মেয়েটার বাস্তবতা খুঁজে পাচ্ছে না। অসুস্থতার জন্য আরও বিগড়ে গিয়েছে পরিস্থিতি। যেহেতু ত্রিনার মানসিক সমস্যা আছে। সে আগে পাপ, অন্যায় করেছে। এখন সে নিজেই হ্যালুসিনেশনের শিকার হয়ে মনে করছে তার শাস্তি হচ্ছে। ঘরটা অন্ধকার। জানালার পর্দা বাতাসে হালকা দুলছে। টিকটিকির ডাকে এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ছে ঘরে। সব সময় সুন্দর করে মাস্কারা লাগিয়ে আর্ট করে রাখা চোখ লাল হয়ে খুব বিশ্রী লাগছে। সদা সর্বদা নিজের ঠোঁটগুলোকে লিপস্টিকে রাঙিয়ে রঙিন সুন্দর আকর্ষণীয় করে রাখা ঠোঁটের অবস্থা করুন। লিপস্টিক এবড়োখেবড়ো হয়ে শুকিয়ে গেছে। সিল্কি সোজা কোমর সমান লম্বা চুল এলোমেলো। যেই কপালের দিকের ছোট ছোট বেবি কাট করা চুলগুলো দিয়ে সে নিজের সৌন্দর্য বাড়িয়েছিল। পুরুষদের এটেনশন নিয়ে নিত সেই সুন্দর লোভনীয় চুল ঘামে ভিজে কপালে লেপ্টে আছে। সুন্দরী রমণী। বাবার প্রিন্সেস। টাকা পয়সা কোনো অর্থাভাব নেই, বাবার বিশাল ধনসম্পত্তির একমাত্র উত্তরাধিকারীর খুব করুণ অবস্থা। কাঁদতে কাঁদতে মেয়েটা নিচে হাঁটু গেড়ে বসে গিয়েছে। নিশ্চয়ই মিস্টার জি মেয়ের এমন অবস্থা সহ্য করতে পারতেন না, এখানে উপস্থিত থাকলে। আবরাজ কাচের দেয়ালের ওপাশে বাঁকা হাসল। জনকে কিছু ইশারা করতেই সে চলে এলো এদিকে। ত্রিনা হঠাৎ দেয়ালের ওপাশ থেকে পুরুষালী গলা আবার শুনতে পায়। তুই পাপ করেছিস ত্রিনা। এই শাস্তি তোকে পেতেই হবে। ত্রিনা চোখ বড় হয়ে যায়। কাঁপতে কাঁপতে সে উঠে দাঁড়ায়। কে? কে বলছে এসব? তোর রক্ত চাই, তোকে মুক্তি দিতে হবে। তুই মরলেই এই পাপ ঘুচবে। চারদিক থেকে সব পুরুষালী গলায় একই কথা ভেসে আসছে। কাচের দেয়ালের আয়নার ভেতর তার প্রতিচ্ছবি কথা বলছে। তুই নোংরা। তুই পচে গেছিস ত্রিনা। মর, মর। ত্রিনা কানে হাতচাপা দিয়ে চিৎকার করে উঠল। থামো। প্লিজ থামো। আমি আর পারছি না। সে কাচের দেয়ালে মাথা ঠুকতে থাকে। কাঁদে। হাঁটে। দরজা বন্ধ, জানালা বন্ধ। তবুও সেই গলা থামে না। শেষমেশ পাশ থেকে রক্তমাখা ছুরি তুলে নেয়। যেটা দিয়ে আবরাজ তাকে আঘাত করেছে। পেটটা যেন ব্যথায় টনটন করছে। শেষবারের মতো আয়নার দিকে তাকায়। আয়নায় তার নিজের রক্তমাখা শরীর দেখতে পায়। সাথে সাথে নিজের শরীর আঘাত করে। একবার দুবার বহুবার। রক্তে ভেসে যায় জলপাই রঙের লেডিস শার্ট। এরপর সে নিচে পড়ে গেল। আস্তে আস্তে তারই আঘাতের কারণে শরীর থেকে রক্ত বেরিয়ে সাদা ফ্লোর রক্তে রঞ্জিত হয়। চোখ খোলা রাখতে কষ্ট হয়। তবুও পিটপিট করে তাকিয়ে থাকে সে। একটু আশায়। বাবা আসবে। কিন্তু আসে না বাবা। আসে নিজের সন্তানকে ছুতে না পারা এক বাবা। খটখট শব্দ হয় জুতার। ত্রিনা আবছা দেখে। যাকে সে যেতে চাইত। ভালোবেসে নয়। কিন্তু আর পাওয়া হলো না। নিজের জেদ সে রাখতে পারেনি, হেরে গিয়েছে। ঘরের চারপাশ থেকে বেরিয়ে আসে সকল সিকিউরিটি। যারা এত সময় ত্রিনাকে হ্যালুসিনেশন করতে বাধ্য করেছে। আবরাজ হাঁটু গেড়ে বসল। খুব দূরে। রক্ত যে চারপাশে। মানুষের মৃত্যু মানুষকে কাঁদায়। কিন্তু আবরাজ খানকে কাঁদাচ্ছে না। মানুষ যতই পাপ করুক, মৃত্যু সময় এসব কেউ মনে করতে চায় না। কিন্তু আবরাজ ভুলতে চাচ্ছে না সে। সেই হয়তো পৃথিবীতে একমাত্র প্রাণী যে হাজার বার নিজে তার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইল নিজের এই কাজের জন্য। ক্ষমা না করতে পারার জন্য। এই একটা মানুষ তার জীবনটা জাহান্নাম করে রেখেছিল।
অসুস্থ অসুস্থ। আর আজ এই অসুস্থতাই তার মৃত্যুর কারণ হল। আবরাজ স্লো ভয়সে বলে। জেদ ভালো। তবে এমন জেদ ভালো নয়, যা নিজের সর্বনাশ বয়ে আনে। ড্যাশ 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 ড্যাশ। সারাদিন আব্রাহামের কোনো খবর বা দেখা সাক্ষাৎ পেল না মেহরিন। মনটা কেমন ছটফট করে। একটু জানতে ইচ্ছে করে তার সরলতার জন্যেই কি আব্রাহাম তার সাথে এমন বিহেভিয়ার করে নাকি অন্য কারণ রয়েছে। সামান্য একটু দেরি করেই তো সে রাতে রুমে গিয়েছিল। এর বাহিরে তো সে কিছুই করেনি। না আব্রাহামের খারাপ লাগে কিংবা অপছন্দ এমন কোনো কাজ করে। তাহলে বিয়ের 15 দিন হলো না এখনো। আর এর মধ্যে একদিন রাগও দেখালো। অদ্ভুত। তবে এতগুলো প্রশ্ন অথচ বোকা মেহরিন একটাও আব্রাহামের সম্মুখে দাঁড়িয়ে করতে পারবে না। অতটা মুখ চলিত তো সে নয়। এসব ভেবেই হয়তো ভেতরে থেকে মেয়েটা আরও গুমোট হবে। যা এ বাড়িতে ছিল তাই সব নিজের কাঁধ ব্যাগটায় নিয়ে নিল। এটাতে করে দুটো 3 পিস কিংবা একটা টিফিন বক্স অথবা বিভিন্ন সাজগোজের সরঞ্জাম সবই নেওয়া যাবে। কালো এই ব্যাগটা সে বছর 1 আগেই নিয়েছে। এখনও এটা ব্যবহার করছে। মাঝে মধ্যে অবশ্যই বদলে অন্যটাও নেওয়া হয়। তবে এটাই বেশি নেওয়া হয়। মেহরিন ব্যাগটার দিকে তাকিয়ে ভাবল এবার ব্যাগ একটা নিতে হবে। এখন তো এবারই ওবারই আসা যাওয়া হয়। একটা লোকচক্ষুরও ব্যাপার আছে। যখন মেহরিন হিজাবটা বেঁধে ব্যাগ নিয়ে রুমে থেকে বেরিয়ে আসার জন্য উদ্যত হলো তখনই রুমে আগমন হলো কাঙ্ক্ষিত সেই পুরুষের। আজ এত দ্রুত ফিরেছে মেহরিন আচমকা অপ্রস্তুত হয়ে পড়ল। বোকা মেয়ে সব ভুলে সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকা অবাক ভ্রুকুচকে ক্লান্তিত মানুষটার দিকে সেও এক পলক তাকিয়ে আবার দৃষ্টি নুইয়ে বলে উঠল, বাড়ি যাই। আম্মু যেতে বলেছে। আব্রাহামের এমনিতেই মেজাজ খারাপ। ভাই দে সে নেই। ডিল একটা বেরিয়ে গিয়েছে হাত থেকে তার উপর এই মেয়ের কর্ম। কিভাবে বোঝাবে সে এর বোকাসোকা কাজেই রাগ ঝাড়ে সে। স্বামীকে ঘরে রেখে বাইরে চ্যাটান চ্যাটান করে ঘুরে কোন মেয়ে। আব্রাহাম শার্টের বাটনে হাত রাখল। ব্লেজারটা বিছানায় ছুঁড়ে ফেলে শার্ট খুলতে খুলতে আওড়াল, স্টুপিড, গাধা কোথাকার। এরপর রাগ থাকলেও মনে রাগ চেপে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। দাঁত কিছুটা খিচে বলল, আচ্ছা। মেহরিন আর কিছু ভাবল না। চলে গেল বেরিয়ে। তবে সহজ সরল মনে আরও একটু অভিমান হলো। একটু কি বলা যেত না, আমি গিয়ে দিয়ে আসব। মেহরিনের ভাবনার মাঝেই আব্রাহাম পেছনে থেকে বলে উঠল, এই মেয়ে, একা কোথায় যাচ্ছ? ওয়েট করো 5 মিনিটস। মেহরিন দাঁড়িয়ে গেল সাথে সাথে। এরপর দাঁড়িয়ে রইল আব্রাহাম কেন ডাকল। তবে ভেতর থেকে আর কোনো উত্তর আসে না। পাক্কা 7 মিনিটের মাথায় আব্রাহাম বেরিয়ে এলো। ভেজা চুল, আধ ভেজা টি শার্ট আর ট্রাউজার পরনে। মেহরিন অবাক হল। এভাবে হন্তদন্ত হয়ে গোসল করে কেন এলো? আব্রাহাম ওয়েলটা ট্রাউজারের পকেটে নিয়ে হাঁটা ধরল। মেহরিন তখনও দাঁড়িয়ে। বুঝতে পারছে না বেচারি কিছু। আব্রাহাম মেহরিনকে আসতে না দেখে বলল, আসছ না কেন? ফাস্ট, ফলো মি। মেহরিন গুটি গুটি পায়ে হাঁটে। কাঁধে ঝুলানো ওড়নাটা হাতে নিয়ে পেঁচায়। আব্রাহাম নিচে এসে কারোর দেখা পেল না। তাই সোজা বেরিয়ে এলো। গাড়ি বের করাই ছিল। নিজে গাড়িতে বসে মেহরিনকে বসতে ইশারা করে। মেহরিন বসল। যাক অন্তত তাকে নিয়ে দিয়ে আসবে। যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয়। গাড়ি স্টার্ট করার আগেই আব্রাহাম অকল্পনীয় এক কাণ্ড ঘটাল। মেহরিনের ওড়নার এক প্রান্ত টেনে নিল। মেহরিন চমকে উঠল। যখন আব্রাহাম ওড়না দিয়ে ভেজা চুল মুছে নিতে লাগল তখন মেয়েটার আশ্চর্যের আর সীমা রইল না। তবে ভালো লাগল। আব্রাহাম চুল মুছা শেষ হতে আবার ওড়না ফিরে দিয়ে সোজা হয়ে বসল। বিশাল বড় একটা বিল্ডিংয়ের সামনে যখন গাড়ি রাখল তখন মেহরিন ভাবুক। চিন্তিত হয়ে কিছু জানতে চাইবে আব্রাহাম সেই সুযোগ দিল না। টেনে গাড়ি থেকে নামিয়ে নিল তাকে। লিফট করে 3 তলায় গিয়ে থামল। ব্যাগের রাজ্যে সরি শোরুমে চলে এসছে তারা। মেহরিন অবাক। 2টা ব্যাগ আব্রাহাম নিজেই পছন্দ করল। বিল পে করল কার্ড দিয়ে। এরপর আবার জুতোর দোকানে গেল। জুতোর সাইজ জিজ্ঞেস করল শুধু মেহরিনকে। এরপর এটাতেও নিজের পছন্দ মতো নিল। 4 জোড়া জুতো। মেহরিনের মাথা ঘুরে। সে 2 বছরে 4 জোড়া জুতো নিয়েছে কি না সন্দেহ। যখন 3 পিস দোকানে গেল সেখানে জুতোর ডাবল নিল 3 পিস। রাতের জন্য বেশ 2-3টা রাতের পোশাক। মেহরিন লজ্জায় অস্বস্তিতে কিছু বলতেও পারছে না। শাড়ি দোকানে গিয়ে তাকে কিছু জিজ্ঞেস করা হলো না।
আব্রাহাম নিজের মতো 2টা জর্জেটের শাড়ি নিয়ে নিল। কসমেটিকক মেয়েদের ইনার থেকে সব নিল। একটু আগে পর্যন্ত অস্বস্তিতে পড়ল মেহরিন এপর্যায়ে এসে লজ্জায় ঘিরে ধরল। পুরোটা সময় মেহরিন স্বভাবগত চুপ করে রইল। পুরো 3 ঘন্টা আব্রাহাম তাকে নিয়ে 3 তলা 4 তলা ঘুরল। একজন কর্মচারী দিয়ে সব শপিং ব্যাগ গাড়িতে রাখতে পাঠালো। আর নিজে লাস্ট সেকেন্ড ফ্লোরে এসে থামল। রাত তখন 7টা প্রায়। রাতের ডিনার নিজের মতো অর্ডার দিল। গরুর কলিজা ভুনা। মেহরিন এর বেশ পছন্দ। আব্রাহাম জানে না, খাবার খেতে বসে মেহরিন খাবে না। এই 3 ঘন্টায় সে স্বেচ্ছায় আব্রাহামের সাথে কথা বলল। আমি বাড়ি যাব। আম্মু চিন্তা করছে। করছে না। খাবার শেষ করো দ্রুত। আব্রাহামের স্বাভাবিক গম্ভীর স্বর। মেহরিন তাও খাবে না। বসে রইল। আব্রাহাম নিজের প্লেটটা নিয়ে এসে মেহরিনের পাশে বসল। মাথার কানের ওপর আটকে রাখা পিনটা খুলে দিতে মুখের হিজাব খুলে গেল। এরপর নিজেই মুখে খাবার তুলে দিল। একটা প্রাইভেট রুম। কেউ আসবে না এখানে। আব্রাহাম সাথে নিজেও খেল। মেহরিন তখনও ঘোরে। লাইফে ফার্স্ট টাইম এমন হলো। নিজের সাথে নিজের অনুভূতির কোনো মিল পেল না মেহরিন। ভাবনার থেকে বাস্তবতা ভিন্ন আসলেই। মেহরিনের ভাবনার মাঝেই আব্রাহাম বলে উঠল, আপাতত এগুলো দিয়ে চালিয়ে নাও। বিয়ের সময় বাইরে থেকে মার্কেট আনিয়ে নেব আমি। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।